রিতমায়ের প্রেম গাথা, লেখিকা রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫৭। রাতের শেষ প্রহর কাটারিয়ে দরুনিতে ভোরের আবাস। চারপাশে অন্ধকার আবছায়া তখনও কাটেনি পুরোপুরি। সকাল ৪:৫৬ কি ৫৭-র গড়ে। হৃদের রেগুলার চেক আপের ডাক্তাররা উপস্থিত, সঙ্গে খান পরিবারের সকলেই কেবিন জমাট বেঁধে দাঁড়িয়ে। হৃদের অ্যাক্সিডেন্টের বিগত ৪৫ দিন পর আজ স্মৃতির হুঁশ ফিরেছে, যদিও এখনো চোখ মেলে তাকায়নি। তবে ডাক্তারদের খবর পেয়ে এই শেষবারের মতো খান পরিবারের সকলে হসপিটালে ভিড় জমিয়েছে খুশিতে। হৃদ চোখ মেলে যেন আপনজন সকলের পাশে পাই সেই আশ্বস্ততে। যদিও হৃদের শরীর বিগত ১ সপ্তাহ ধরেই রেসপন্স করছিল, তবে আর সজ্ঞানে ফিরবে বলে এমনটা জানায় ডক্টররা। হলেও তাই। সকাল ৫টা ৭ মিনিটে হৃদের হুঁশ ফিরল। নাকে অক্সিজেন নলটা বাঁধা। অল্প মাথা দুলিয়ে বেশ কয়েকটা সময় নিয়ে হুঁশে ফিরল হৃদ। চোখ বন্ধ, পাতা টেনে খুলতে গিয়ে আবারও চাপটিয়ে বন্ধ করে নিল সে। অনেকদিন পর হঠাৎ আলোর তেজ রশ্মিটা যেন হুট করে হৃদের চোখে সইল না। তাই ডক্টর নার্সকে বলে রুমে আলো কমিয়ে দিতে হৃদ ঝাপসা চোখে পুনরায় একইভাবে চোখ খোলার চেষ্টা করলো। অল্প আলোতে দেখলো বেশ অনেকগুলো পরিচিত মুখকে। মাথা অসহ্য ব্যথা অনুভব হয়ে হৃদ বিরক্তিতে চোখ মুখ খিচে বন্ধ করে নিজের বাম হাত মাথায় রাখতে চাইলে সে হাতটা কেঁপে উঠল দুর্বলতায়। পাশে দাঁড়ানো ডক্টর তৎক্ষণাৎ হৃদের হাত ধরে সাহায্য করলো ভারসাম্য রাখতে। হৃদ কোথায় আছে, তার সাথে কি হয়েছে, সে হুট করে কোনো কিছু মনে করতে পারলো না। আর না আশেপাশে উৎসুক মানুষগুলো করা সেটা ঠাহর করতে পারলো। শুধু বিরক্তিতে কেমন কপাল কুঁচকে রাখছে বারবার। ঝটকায় ডক্টরের হাতটা ছাড়িয়ে নিল নিজের থেকে। অল্প আওয়াজে কিন্তু বলতে চেয়ে ঠোঁট নাড়ালো। স্পষ্ট ভাষায় কিছু বলতে না পেরে পুনরায় চোখ মেলে তাকালো সামনে। এবার বেশ কিছু মুখ হৃদের চোখে স্পষ্ট হলো, সেই সাথে পরিচিতও লাগলো সবাইকে। এক পাশে সুফিয়া খান, রাদীপ দাঁড়িয়ে, অন্য পাশে নিহাল খান, আয়নার ডাক্তার সহ দুজন নার্স। পায়ের কাছে আরাফ খান, হেনা খান, সঙ্গে আয়নের পুরো পরিবার দাঁড়িয়ে। সকলের মাঝে খুশির অশ্রু। হৃদ তাদের হাসির কান্না ব্যাপারটা তখনও বুঝলো না। আর না ধরতে পারলো এই অসময়ে সকলে কেন হৃদের রুমে ভিড় জমিয়ে দাঁড়িয়ে। তার অসহ্য মাথা ব্যথাটাও কমছে না। বিরক্তিতে হুট করে উঠে বসতে চাইলে হাতের কেলনা আর নাকে অক্সিজেন নলে টান খেয়ে হৃদ বিরক্তিতে উঠে বসতে বসতে দু হাতে টেনে নাকের নল আর বাম হাতে কেলনা খুলে ফেলতে ফেলতে বলল, বাল, এই বালসাল কে লাগাইছে আমার হাতে, ফালা এগুলা, অসহ্য। হৃদ চট করে মনে করতে পারলো না নিজের অ্যাক্সিডেন্টের বিষয়টা। আনা বুঝতে পারলো তার মাথা ব্যথার কারণটা। তার মনে হলো সে ঘুম থেকে সবে উঠতে বসেছে মাত্র। কোথায় আছে, কেন আছে, এই বিষয়গুলো এখনো হৃদের বোধগম্য নেই। হৃদকে দু হাতে টেনে টেনে সবকিছু খুলে ফেলতে দেখে উপস্থিত সবাই আটকে উঠল। আয়ন অস্থির ভঙ্গিতে হৃদকে থামাতে চেয়ে চিৎকার করে বলল, এসব কি করছিস শীত, থাম প্লিজ, তুই অসুস্থ। আয়নের কথায় অধৈর্য হৃদ বিরক্তিতে বলল, ভালের অসুস্থ আমি, সর সামনে থেকে, আমার রুমে কি তোদের, বের হ, যা। কথাগুলো বলতে বলতে হৃদ পেট গুলিয়ে রক্ত বমি করতেছে লেখে তৎক্ষণাৎ দুহাতে জাপটে তুলল সুফিয়া খান। হৃদের খালি পেট তেমন কিছু না থাকায় গলায় আটকে থাকা মরা রক্তটুকু বের হতেই হৃদ আবারও নিস্তেজ হয়ে পড়ল। উপস্থিত ডক্টররা হৃদের চেক আপ করতে চেয়ে আদেশ করলো পরিবারের সকলকে বাইরে যেতে, পেশেন্টের কাছে ভিড় না জানিয়ে। উপস্থিত সকলে দিমনা করলো বের হতে। সবাই হৃদের সঙ্গে কথা বলতে চায়, অথচ হৃদ অকারণে অধৈর্য হয়ে রেগে আছে বারবার। গায়ের ওপর ডক্টরের হাতটা বিরক্তিতে ঝাটকা মেরে ফেলে দিতে হৃদ বলল, বাল, মেয়েদের মতো এত হাতাহাতি করছেন কেন, সরেন। হৃদের তপ্ত মেজাজে বাংলা ভাষা বলা কথাগুলো ইউরোপিয়ান ডক্টরদের বোধগম্য না হলেও উপস্থিত সকল বেশ মুখে থমথমে দাঁড়িয়ে। ঘুষে ফেরার পর থেকে হৃদ অকারণে বিরক্ত আর রেগে যাওয়ার কারণটা সকলে বুঝতে না পারলেও ডক্টর হৃদের মেজাজ নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং খুব স্বাভাবিকের ন্যায় হাস্যোজ্জ্বল মুখে নিজ ভাষায় হৃদের উদ্দেশ্যে বলল, নাও ইউ আর পারফেক্টলি হেলদি ইয়ং ম্যান। হৃদ কিছু বলবে তার আগে একজন নার্স কাপে করে অল্প গরম পানি নিয়ে আসলো হৃদের গলায় আটকে থাকা রক্তটুকু পরিষ্কার করতে। হৃদ সুন্দরী নার্সটিকে দেখে নাক মুখ কুচকে ফেলতেই সুফিয়া খান আগ বাড়িয়ে নিজের হাতে নিল সেই কাপটি। হৃদের হুঁশ ফেরার পর থেকে তিনি নীরব দর্শক ছিল, ছেলের মতিগতি লক্ষ্য করছিল। অ্যাক্সিডেন্টের কারণে হৃদের মুখে পরিবর্তন এসেছে, এবার কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এখনো বোঝা তাই। তিনি হৃদের কপালে হাত রাখতেই হৃদ গার বেঁকে তাকালো মায়ের দিকে। চোখের সামনে মাকে দেখে একই মেজাজে বলল, এত রাতে আমার রুমে কি তোমাদের, বিরক্ত লাগছে, যাও সবাই। সুফিয়া খান বেশ শান্তভাবে হৃদের পেটে হাত বুলিয়ে কাপে গরম পানিটুকু ছেলের মুখে দিতে দিতে বলল, ঠিক আছে, সবাই চলে যাবে, আগে তুমি গরম পানিটুকু দিয়ে গলা পরিষ্কার করো, তারপর। হৃদ মুখে পানিটুকু নিল না, বরং দু হাতে মাথা চেপে ধরে শুধালো,
আমার মাথা ব্যথা করছে কেন? আসিফ কই? আসিফকে ডাক দাও। হাতের কাপটা চেপেই সুফিয়া খান শান্ত গলায় উত্তর করে বলল, আসিফ নেই। আসিফ নেই কথাটা শুনে মাথায় চট করে মেজাজ খারাপ হলো রিতের। বিরক্তিতে বলল, আসিফ নেই মানে? মারা গেছে ও? সুফিয়া খানের একই শান্ত উত্তর আসলো তক্ষুনি, না, মরে নাই, আছে। তাহলে ডাক দাও। সুফিয়া খানকে বলতে না দিয়ে কথার মাঝে রাদীপ উত্তর করে বলল, ভাই তুমি আগে একটু রেস্ট করো, আসিফ ভাইয়ের সঙ্গে না হয় পরে কথা বলো। তোরে বলছি জ্ঞান দিতে, তোরে বলছি ডাক দিতে। রিত অকারণে সবার উপর রেগে যাচ্ছে দেখে সুফিয়া খান রাদীপকে থামিয়ে রিতকে শুধিয়ে বলল, তুমি অসুস্থ বলে আসিফ এখানে নেই, তুমি হসপিটালে আছো রিত, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে নেই? সুফিয়ার কথায় রিতের কপালের পাশ তীক্ষ্ণ হয়। 1 মিনিট চুপ থেকেই সম্পূর্ণ ঘটনা মাথায় আসলো। সে তো বিকেলের দিকে অ্যাক্সিডেন্ট করেছিল, আচানক একটা ট্রাক তাকে চাপা দেয়, তারপর সে রাস্তায় লুটিয়ে পড়ে। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল বউকে চিৎকার করে কাঁদতে, তার বউ তার পাশে ছিল। বউয়ের কথা মাথায় আসছেই রিত চট করে আশেপাশে তাকিয়ে মায়ের খোঁজ করলো। আশেপাশে উপস্থিত সবাইকে খুঁজে পেল, শুধু তার বউ আর আসিফকে ছাড়া। বেয়াদব বউটা তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হসপিটালে আসলো না দেখা করতে, নাকি এসেছে? যদি এসে থাকে তাহলে হৃদের যে হুঁশ ফিরেছে সেই খবর পায়নি এখনো, নাকি হসপিটালের মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছে স্বামীর খবর না নিয়ে? শান্ত হয়ে যাওয়া মেজাজ আবারও খেচে গেল মায়ার উপর। তার হুঁশ ফেরার পর কেন বেয়াদব বউটা দেখতে পেল না সে অকারণে? হৃদ খিচে যাওয়া মেজাজে কিছু বলবে তার আগে আবারও মাথা চক্কর দিয়ে উঠল হৃদের। শরীর দুর্বল থাকায় ঝুলে পড়ে যেতে দেখে ডক্টর সহ প্রায় সকলে হৃদকে তুলল। হৃদ শরীর ছেড়ে বেটে শুয়ে পড়তে পড়তে ডক্টর উদ্দেশ্যে হৃদের নাকে অক্সিজেন নল লাগাতে চাইল। হৃদ তাতে বাধা দিয়ে সুফিয়া খানের উদ্দেশ্যে ছোট্ট গলায় বলল, আমার বউ কই আম্মু? হৃদের ছোট্ট কথায় সুফিয়া খানের কপালে তীক্ষ্ণ বাস পড়ল। সে ছেলে যে বিয়ে করেছে, তার বউ আছে, সেটা এতদিন ওনার মাথায় ছিল না। ছেলের টেনশনে টেনশনে বাকি সবকিছু ভুলে বসেছিল তিনি। কিন্তু ছেলে সজ্ঞানে ফিরে তার বউ খোঁজ করছে দেখে তিনিও তৎক্ষণাৎ উত্তর করতে পারল না। কেমন নিশ্চুপ আর নিস্তব্ধ হয়ে গেল। মূলত উনি নিজেও জানে না ওনার ছেলের বউ কোথায় আছে, কেমন আছে। স্বামীর অসুস্থতায় বউকে পাশে রাখতে হবে সেটাও এতদিন ওনার ধারণাতে ছিল না। সুফিয়া খানকে উত্তর করতে না দেখে হৃদ পুনরায় একই প্রশ্নটা করল, আমার বউ কই? সুফিয়া খানের মেরুদণ্ড সোজা হলো, তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো। রাদীপ, আয়ন, হেনা খান, আরাব খান, নিহাল খান, এমনকি আয়নের বাবা মাও সুফিয়া খানের মুখের দিকে তাকিয়ে অপরাধীর দৃষ্টিতে। সকলেই জানে হৃদ বিবাহিত, অথচ কারো কাছে হৃদের বউয়ের কোনো খবর নেই। সুফিয়া খান দৃষ্টি ঘুরিয়ে আবারও তাকালো বেশ হৃদের দিকে। ডক্টর হৃদকে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে। তিনি সেদিকে তাকিয়ে থেকে আয়নকে উদ্দেশ্য করে বলল, আসিফকে ফোন দেওয়া আয়ন, বলো মায়াকে ভিডিও কলে আসতে। জি মামি। দুপুর 12টার গড়ে তীব্র ঠান্ডায় তুষারপাত তলিয়ে লন্ডন শহর। সকাল থেকে মায়ের খুঁজে খান পরিবারের সকলে, অথচ সকাল থেকে দুপুর গড়ালো, দুপুর থেকে বিকেল, লাপাত্তা মায়ের খোঁজ খান পরিবারে কেউ করতে পারল না। প্রথমে বিষয়টি এত জটিল না লাগলেও এখন বেশ টেনশনে কপাল কুঁচকে যাচ্ছে সুফিয়া খানের। নিহাল খান বাংলাদেশে আরিফের কাছে কল করে যাচ্ছে মায়ের সন্ধানে। ফাহাদ কেউ করেছেন, অথচ আরিফের নাম্বারটাও বন্ধ যাচ্ছে বারবারের মতোই। ফাহাদ নিজেও তার শ্বশুরবাড়ি কারো খবর নিতে ব্যর্থ। মুক্তার ফোন বন্ধ। নিজের বউ কোথায় আছে সেই খবর বিগত 2 দিন ধরে ফাহাদের কাছে নেই। এই তো 2 দিন আগে অকারণে ফাহাদের সঙ্গে ঝগড়া করে ফোন বন্ধ করেছিল মুক্তা। তারপর আর ওই বাড়ির কোনো খবর নেই। শ্বশুর শাশুড়ির নাম্বারও অফ যাচ্ছে। হুট করে ওই বাড়ির সকলের নাম্বার অফ কেন যাওয়াতে টেনশন হয়ে পড়ে গেল সুফিয়া খান। আসিফকে নিয়ে তৎক্ষণাৎ লুক পাঠালো আশুগঞ্জে। দুপুর থেকে বিকাল হতে হতে খবর আসলো মায়াদের বাড়িতে মস্ত বড় তালা ঝুলছে গেটের দরজায়। সেখানে মায়াদের পরিবারের কেউ উপস্থিত নেই। মায়া বা তার পরিবারের লোক কোথায় আছে কারো জানা নেই। টেনশনে টেনশনে কেমন অপরাধ বোধে ভুগলো হৃদের বাবা মা দুজনেই। আয়ন অস্থির উত্তেজনায় মানুষ লাগিয়ে খোঁজ করলো জুয়ের, কিন্তু সকলেই খবর দিতে ব্যর্থ। আয়নের মনে হলো সেদিন ফাহাদের উড়ন্ত কথা বিশ্বাস করাটা তার ঠিক হয়নি। অন্তত একবারের মতো আয়ন আশুগঞ্জে লুক পাঠিয়ে সবার খোঁজ করা দরকার ছিল, তাহলে হয়তো আজ এইভাবে হারিয়ে যেতে পারতো না। টেনশনে টেনশনে আয়নের কেমন বুক ব্যথা শুরু করলো। তিতলি কি উত্তর দিবে সেই চিন্তায় অস্থির হলো। হৃদের হুঁশ আবারও সন্ধ্যার দিকে হুঁশ ফিরল, তখন সেই একই প্রশ্নে মুখোমুখি হতে হলো সুফিয়া খানকে। মায়া কই আম্মু? হৃদের প্রশ্নে নিশ্চুপ দাঁড়ালো সুফিয়া খান। আয়ন, নিহাল খান, রাদীপ সকলেই থতমত মুখে দাঁড়িয়ে। শুয়ে থাকা হৃদ উঠে বসতে চাইলে রাদীপ নিহাল খান ধরে বসালো। হৃদ শারীরিকভাবে সুস্থ, শরীরে কোথাও কোনো ব্যথা পায়নি সে। মাথায় আঘাতটা 1.5 মাসে শুকিয়ে গেছে প্রায়। মাথায় সার্জারি হয়েছে মুট দুটো। মাথায় অস্ত্রোপচার করায় মাথা ব্যথা করছে তার। হাই পাওয়ারের মেডিসিনের কারণে শারীরিকভাবে বেশ পরিবর্তন ঘটেছে। শরীর ফুলে চটচটে মেজাজে হয়ে গেছে।
হৃদকে রেগে যেতে দেখে সুফিয়া খান হয়ে রাদীপ কিছু বলতে চাইলে হাত উঠিয়ে থামাই সুফিয়া খান। তিনি শান্ত স্বরে বলল, এখানে নেই। সুফিয়া খানের কথা শেষ হতে হতে হৃদ অধৈর্য গলায় শুধালো, এখানে না থাকলে কই আছে? ওকে আসতে বলো। সুফিয়া খান ঘোরাতে চেয়ে বলল, মায়া পরে আসবে, তুমি আগে রেস্ট করো। নিজের মাকে কথা ঘোরাতে দেখে হৃদ কপাল কুঁচকে আসলো। সন্ধিহান দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার সাথে মায়াও ব্যথা পেয়েছিল কাল? হৃদের ধারণা সে কাল অ্যাক্সিডেন্ট করেছিল, আজ সে হুঁশে জ্ঞান ফিরেছে। হৃদ নিজের অসুস্থতা নিয়ে সে এখন অবগত নয়। সুফিয়া খান ছোট্ট করে উত্তর দিয়ে বলল, না। তাহলে এত কাহিনী করছো কেন? ডাকো ওকে, আই ওয়ান্ট টু সি হার। সুফিয়া খান কিছু বলবে তার আগেই রাদীপ উত্তর দিয়ে বলল, ভাবি তো এখানে নেই ভাই, বাংলাদেশে আছে। খানিকটা অসন্তোষ গলায় জানতে চাইল হৃদ, তাহলে আমরা কই? লন্ডনে। লন্ডনে? রাদীপ হৃদকে সবটা জানিয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা তোমাকে নিয়ে লন্ডনে আছি 1.5 মাস যাবৎ। আজ 1.5 মাস পর তোমার জ্ঞান ফিরেছে সকালে, সেজন্য ভাবি এখানে নেই। রাদীপের কথাটা যেন হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সুফিয়া খানের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, আমি লন্ডনে হলে আমার বউ বাংলাদেশে কেন আম্মু? সুফিয়া খান থতমত মুখে উত্তর দিয়ে বলল, তোমার টেনশনে বাকি কিছু মনে ছিল না আমার। মায়ের ব্যাপারটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। মায়ের কথায় শরীরের রক্ত টকবগিয়ে উঠল হৃদের। সে অসুস্থ বলে তার বউর খোঁজ করবে না, তার পরিবার অবহেলা করবে? আর যদি এটি জীবিত না থাকতো তাহলে তার বউর খেয়াল করতো না তারা? তৃপ্তির মেজাজে বলল, তোমার কি মনে ছিল না আম্মু? ছেলের টেনশনে ছেলের বউয়ের খোঁজ করতে মনে ছিল না? সুফিয়া খানকে চুপ করতে দেখে হৃদ মেজাজ বিগড়ে গেল। রাত চেপে আইনুর উদ্দেশ্যে বলল, আরিফকে কল দে আয়ন, বল মায়াকে দিতে, কথা বলবো আমি। আয়ন কেমন অনিশ্চয়তায় বলল, আরিফের ফোন অফ, সে ইন্ডিয়াতে আছে। তাহলে ওই বাড়ির অন্য কাউকে কল দে। আয়ন হৃদকে সত্যিটা জানিয়ে বলল, সকাল থেকে খোঁজ করছি, ওই বাড়ির কারো কোনো খবর পাচ্ছি না, সবার ফোন অফ। লোক পাঠিয়েছিলাম আশুগঞ্জে, তারা জানিয়েছে মায়াদের বাড়ি নাকি তালা। আশেপাশে খোঁজ করেছি, আমাদের লোক কেউ মায়ের পরিবারের খবর নিতে পারেনি। বলতে গেলে এখনো খোঁজ পাওয়া যায়নি মায়াদের। আয়নের কথা শেষ হতে হতে হৃদ হাতের কেননা টেনে খুলে ছিটকে ফেললো ফ্লোরে। তার যা বোঝার বুঝে গেছে। তার অনুপস্থিতিতে কেউ তার বউয়ের খোঁজ করেনি। তার বউ ভালো নেই, ভালো থাকার কথাও না। ওদের বিয়েটা এখনো দুই পরিবারের সম্মতি পায়নি। এর মাঝে হৃদের অ্যাক্সিডেন্ট হওয়াতে তার বউ একা হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। হৃদের অনুপস্থিতিতে তার পরিবার অন্তত তার বউয়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন ছিল। অপ্রয়োজনীয় অবহেলা না জানি কতটা দেরি হয়ে গেছে হৃদের হুঁশে ফিরতে। অজানা বয়ে হুট করে হৃদের বুক কাঁপলো। বাংলাদেশে ফিরতে খুব বেশি দেরি হয়ে যাবে না তো, সে দোয়াই করলো। বাকি সবাই বাদ। হৃদের তো হৃদের বাবা মার উপর বিশ্বাস ছিল, তারা হৃদের অনুপস্থিতিতে তার আমানত খেয়াল রাখবে, অত্যন্ত অযত্নে অবহেলা করে দূরে সরিয়ে রাখবে না। কিন্তু তার কিছুই হলো না। হৃদের বাবা মা দুজনই ওর বিশ্বাস ভাঙলো। সেজন্য আপাতত হৃদ নিজের বাবা মাকে এড়িয়ে যেতে চাইলো, নয়তো দেখা যাবে রাগের বশে বাবা মার সঙ্গে সে বেয়াদবি করে ফেলবে। অতিরিক্ত রাগে হৃদের শরীরের শিরা ধপধপ করে উঠল। ইংল্যান্ডের বাতাসও হুট করে কেমন বিষাক্ত লাগলো। তার এই মুহূর্তে বাংলাদেশে ফেরা জরুরি। তাই বেড থেকে নামতে নামতে নাকের অক্সিজেন নলটা টেনে খুলে ফেলতে ফেলতে রাদীপকে বলল, আসিফকে কল দে রাদীপ, আমি বাংলাদেশে ফিরবো। হৃদের কথায় আটকে উঠল সকলে। হৃদের চিকিৎসা এখনো শেষ হয়নি, লন্ডনে থাকা হৃদের জন্য জরুরি। রাদীপ আটকে ওঠার মতো করে বলল, ভাই তুমি অসুস্থ, তোমার চিকিৎসা প্রয়োজন। রাদীপকে বলতে না দিয়ে হৃদ বলল, চিকিৎসা শেষ, শার্ট দে। বলতে বলতে হৃদ গায়ের হসপিটালের ইউনিফর্মটা টেনে খুলতে লাগলো। হৃদের জন্য আনা রাদীপের শার্টগুলো থেকে একটা শার্ট গায়ে জড়ালো। পরপর সবগুলো শার্ট একের পর এক গায়ে জড়িয়ে টেনে খুলতে লাগলো রাগে। রাদীপের আনা একটা শার্টও তার গায়ে ফিট আসলো না। হৃদের বিগ্রানু মেজাজটা আবারও খেঁচে গেল রাদীপের উপর। চল শক্ত করে বলল, পালের শার্ট এনেছিস তুই, আমার একটাও গায়ে লাগে না। আমার সাইজ জানিস না তুই? জানি ভাই। তাহলে এসব ব্লাউজের মতো শার্ট কিনে এনেছিস, একটাও গায়ে আসে না। রাদীপ চোখ আউড়িয়ে হৃদের মাথা থেকে বডি পর্যন্ত চোখ ঘুরালো। দেখতে কেমন গাজনি টাইপ আমির খানের মতো লাগছে। সার্জারি করার কারণে নেড়ামাথা করতে হয়েছিল হৃদকে, যদিও এখনো নেড়ামাথায় আছে, তবে 1.5 মাসের হৃদের চুলগুলো হাফ ইঞ্চির চেয়ে কম হয়ে আছে মাথায়। মাথার বাম পাশে আঘাতের জায়গাটা সেলাই করা, সেলাইয়ের দাগটাও স্পষ্ট এ বর্ণের মতো ফুটে উঠেছে। রাদীপ চোখ ঘুরিয়ে হৃদকে দেখে বলল, শার্ট তো তোমার সাইজে এনেছিলাম ভাই, তুমি মোটা হয়ে গেছো। রাদীপের কথায় হৃদ কিছু বলবে তার আগে আয়ন হৃদকে বলল, আমি তোর কাপড়ের ব্যবস্থা করছি হৃদ, তুই প্লিজ শান্ত হ, হুটহাট কিছু করতে যাস না প্লিজ। তুই এখন অসুস্থ, তোর হসপিটালে থাকাটা জরুরি। আয়নের কথাটা না শোনার মতো করে বলল, তোকে জ্ঞান দিতে বলি নাই, আমার প্রয়োজন আমি বুঝি, সর সামনে থেকে।
আয়ন হৃদকে বাধা দিতে দেখে রাদীপও এগিয়ে আয়নের সঙ্গে ধরে হৃদের পথ আটকে দাঁড়ালো। হৃদ মেজাজ হারিয়ে কক্ষে থাকা সেলফ ধরে টেনে উল্টে ফেলে চেতে উঠল সুফিয়া খানের উপর। কন্ট্রোল করার রাগটা ধরে রাখতে না পেরে গর্জে উঠে বলল, আমি তোমার উপর ভরসা করেছিলাম আম্মু। ভেবেছিলাম আমার অনুপস্থিতিতে আমার বউয়ের খেয়াল তুমি রাখবে, অথচ তুমি রাখোনি। আমি জীবিত, কিন্তু আমার বউ নিখোঁজ। সুস্থতার চেয়ে বউকে হারানোর পেন বেশি দিচ্ছে আমার। তুমি বুঝবে আমার কষ্ট। হৃদকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা এই মুহূর্তে সুফিয়া খানের নেই। তিনি কেমন গম্ভীর মুখে দাঁড়িয়ে ছেলেকে সুস্থ করতে গিয়ে ছেলের আমানতের খেয়াল করতে পারেনি, তার আশপাশ ওনার হচ্ছে। মূলত ওনার একটাবারের জন্য মনে হয়নি ছেলে বিবাহিত হবার কথাও না। আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি দুজনের। মায়ের হৃদের সঙ্গে একই বাড়িতে বসবাস করতো না, সেজন্য অভ্যাসে ছিল ছেলের বউয়ের খোঁজ রাখা। কিন্তু এখন যখন ছেলের বউয়ের খোঁজ করতে গেল, তখন ছেলের বউকে খুঁজে পাওয়ার মতো কোনো পথই তিনি এই লন্ডন শহরে বসে পাচ্ছেন না। সেজন্য তিনিও ঠিক করেছেন 2 দিনের মধ্যে বাংলাদেশে ফিরবেন মায়ের খুঁজে। অথচ তার আগেই কাঠগড়ায় দাঁড়াতে হলো ছেলের কাছে। হৃদ পুনরায় একইভাবে গর্জে উঠে বলল, যে ছেলেকে সুস্থ করতে তোমার দিনরাত এক করতে হয়েছে, সেই ছেলের সাথে আজ শেষ দেখা তোমাদের। জানি না, আমি আমার বউকে যদি হেফাজতে না পাই, জীবনে দ্বিতীয়বারের মতো ছেলের মুখ দেখার সুযোগ তোমরা পাবে না আর। হৃদের কথায় দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে কথা বলল নিহাল খান। তিনি নিজের ছেলের অপরাধী বলে এতক্ষণ চুপ করেছিলেন, কিন্তু এখন যখন ছেলেকে হারানোর ভয় হলো, তখন তিনিও হৃদকে বোঝাতে চেয়ে বলল, অ্যাক্সিডেন্টের পর তোমার অবস্থা খুব খারাপ ছিল হৃদ। ওই অবস্থায় আমরা শুধু তোমার কথাই ভেবে লন্ডনে চলে এসেছিলাম। এছাড়া মায়ের পাসপোর্ট তোমাদের হাতে ছিল না, আর না লন্ডনে আসার ভিসা। নিহাল খান বলতে না দিয়ে হৃদ বলল, তোমরা চাইলে এই 1.5 মাসের মধ্যে যে কোনো সময় আমার বউকে এখানে নিয়ে আসতে পারতে আব্বু। মায়ের পাসপোর্ট আসিফের কাছে ছিল, তুমি জানতে আব্বু হাউ মাচ আই লাভ হার। তারপরও আমার বউকে কিভাবে একা ছেড়ে দিলে তোমরা? সে আমার আমানত ছিল তোমাদের কাছে, তাহলে অবহেলা করলে কিভাবে? হৃদের কথায় নিহাল খানের মুখটা বন্ধ হয়ে যায় তক্ষণি। ঈদ হসপিটালে ইউনিফর্ম বেরিয়ে যেতেই হৃদের পেছন পেছন রাদীপও দৌড়ালো বয়ে। ঈদকে একা ছেড়ে দিলে যদি কোথাও একটা অঘটন ঘটিয়ে ফেলে, সেই বয়ে। সুফিয়া খান ছেলে চলে যাওয়ার দিকে তখনও গম্ভীর মুখে তাকিয়ে। এই মুহূর্তে ওনার মাথায় কি চলছে সেটা মুখ দেখে বোঝা যায়। 3 কপলে মায়ের বিয়ে সম্পন্ন হয়ে যেতেই শফিকুল ইসলাম নাদিমের হাতে মায়ের কম্পিত ঠান্ডা হাতটা সঁপে দিল। 2 পরিবারের উপস্থিতিতে ঘরোয়া বিয়ে সম্পন্ন হয়েছে মায়া আর নাদিমের। বিয়েটা মায়ের ছোট ফুপির গ্রামের বাড়ি থেকে হলো। চেয়ারম্যান সাহেবের সদস্যরা বরযাত্রী সমেত মাত্র 2 গাড়ি করে 15 জন সদস্য উপস্থিত হয়েছিল বিয়েতে। মায়ের গায়ে লাল টুকটুকে বেনারসি, 2 হাতে ভর্তি ল্যাপটানো মেহেদি, গায়ের তীব্র জ্বরে রাফাকে জড়িয়ে দাঁড়িয়ে, অন্য হাতটা নাদিমের হাতের উপর। উপস্থিত সকলে মায়াকে নাদিমের হাতে সঁপে দিয়ে বউ বিদায় করার তাড়া দিল। মায়া হু হা কিছুই বলল না, কেমন পাথর মূর্তির ন্যায় সকলের সঙ্গে হাঁটলো গাড়ি অবধি। মায়া বা রাফা কখনো দুজন দুজন চেপে দাঁড়িয়ে, কেউ কাউকে ছাড়তে নারাজ। বিদায় বেলাও মায়া নিজের পরিবারে কারোর সঙ্গে কথা বলল না, আর না চোখ আউড়িয়ে কাউকে দেখার চেষ্টা করলো। সকলের চোখেই পানি, বিশেষ করে মায়ার মা রেহেনা বেগম নিশ্চুপ কাঁদছে দূরে দাঁড়িয়ে। ওনার অসুস্থ মেয়েটাকে এক প্রকার গলায় পা দেওয়ার মতো বিয়েটা দিয়েছে সবাই। আল্লাহ জানে সবটা কিভাবে সামলিয়ে ওঠে ওনার ছোট্ট মেয়েটা। চলবে।